এবং এই আন্দোলনের সাকসেসের একটা বড় জায়গাটা কিন্তু ছাত্ররা তো আছে, তাদের সাথে যদি এই যে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, তারা বড় আকারে অংশ না করতো, তাহলে কিন্তু এত সহজে এই সাফল্যটা আসতো না। তো এই দাবিগুলো আপনার শুনতে হবে। এই শোনার জন্য আপনাকে এই যে সিস্টেমটা অলরেডি আছে সেটাকে কিভাবে ডেভেলপ করা যায়, সেটার কি কি ত্রুটি আছে, সেইভাবে একটা রোবাস্ট সিস্টেম ডেভেলপ করা, যাতে মানুষ তার সমস্ত দাবিগুলো জানাতে পারে। কারণ মানুষের আপনি যদি দাবি আপনি না শোনেন, তাহলে আপনি সংস্কার কি করবেন? নিরাপত্তার জায়গাটা তাহলে কি দাঁড়াচ্ছে, যে কেউ চাইলেই কি এখন সচিবালয়ে ঢুকে অথবা সচিবালয়ের বাইরে দাঁড়িয়ে ঘেরাও করে যে কোনো দাবি আদায় করতে পারে? গতরাতে সচিবালয়ের সামনে ছাত্র জনতার সাথে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কেন এই সংঘর্ষ ঘটল? বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, ঢাকা সহ বিভিন্ন প্রান্তে আমরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শ্রেণী পেশার মানুষদের আন্দোলন করতে দেখছি। অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টিকে কিভাবে সামাল দিবে, এমন নানান ধরনের প্রশ্নের উত্তর খুঁজবো আমরা আজকের স্টার ভিউজ রুমে। আমি অনন্ত ইউসুফ আছি আপনাদের সাথে, আর এই বিষয়গুলো নিয়ে আলাপের জন্য আমার সাথে আছে দ্য ডেইলি স্টারের সাংবাদিক ও গবেষক শামসুদ্দোজা সাজেন। সাজেন, ওয়েলকাম টু আওয়ার শো। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে এই গত রাতের যে ঘটনাটা ঘটেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আনসার সদস্যরা 11 তারিখ থেকে চাকরি জাতীয়করণ সহ বিভিন্ন ইস্যুতে আন্দোলন করছিল, হঠাৎ এই সংঘর্ষে জড়িয়ে যাওয়া এবং এত বড় একটা ঘটনা ঘটে যাওয়া, আপনার বিশ্লেষণটা জানতে চাই। আচ্ছা, প্রথমে আমি শুরু করতে চাই গতকালকের এই সংঘর্ষের ঘটনা ঘটার পরে যে ন্যারেটিভটা একটা ডমিনেন্টভাবে বিস্তার করছে সেটি নিয়ে, সেটা হলো যে এর মধ্যে সরকারকে উৎখাতের একটা ষড়যন্ত্র ছিল, অর্থাৎ একটা কনস্পিরেসি হিসেবে বিষয়টিকে দেখা হচ্ছে। এবং এর সাথে যে বিষয়টি যুক্ত হচ্ছে, যেমন আজকে আমরা দেখলাম আনসারের যিনি বর্তমান ডিজি আছে, তিনি বললেন যে এই যে গতকালকে যারা ওখানে ঘেরাও করেছে তারা হলো যে কেউ আনসারের যে ব্যাটালিয়ন যেটা, সেটার তারা সদস্য নয়, তারা বরং অঙ্গীভূত যেসব আনসারকে বিভিন্ন সময় করা হয়েছে তারা। এবং এর সাথে আরেকটু যদি আমরা বিস্তারিতভাবে যোগ করি, সে বিষয়টা হলো যে গত 15 বছরে প্রায় 40,000-এর মতো আনসারদেরকে অঙ্গীভূত করা হয়েছে। এবং বলা হচ্ছে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়েই বলা হচ্ছে যে এদের একটা বড় অংশ এরা গোপালগঞ্জ এবং এর আশেপাশে অঞ্চল এলাকার লোক, এবং পাশাপাশি এরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সদস্য। তো ফলে ষড়যন্ত্র তত্ত্বের যে বিষয়টি, সেটা হলো যে এই যে আওয়ামী লীগের যে আনসাররা রয়েছে তাদেরকে দিয়ে সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গাকে ঘেরাও করে রাষ্ট্রকে অচল করে দেওয়ার একটা পরিকল্পনা ছিল। তো এটা একটা ডমিনেন্ট ন্যারেটিভ। তো আমি এই পুরো প্রক্রিয়াটাকে একটা ষড়যন্ত্র হিসেবে দেখতে চাই না, কারণ ষড়যন্ত্রের যে প্রবলেমটা সেটা হলো যে আপনি মূল বিষয়টিকে তখন খুঁজতে পারেন না বা খুঁজে পান না। আমি এটাকে যদি আপনি যেরকম বললেন যে এই আনসাররা তারা কিন্তু 8 তারিখে যে ইউনূস সাহেব যখন শপথ গ্রহণ করলেন, তারপরে 11 তারিখ থেকেই কিন্তু তারা মাঠে, এবং আমরা দেখেছি তারা সুপ্রিম কোর্টের সামনেও তারা অবস্থান নিয়েছে। তার মানে মোটামুটি গত 2 সপ্তাহ কিন্তু তারা নানাভাবে মাঠে আছে। এবং গতকালেরও আমরা যদি দেখব যে তারা কিন্তু প্রেস ক্লাবে ছিল, প্রেস ক্লাব থেকে আস্তে আস্তে তারা সচিবালয়ের সামনে আসছে এবং এখানে। এবং আপনারা যদি তার যে দাবিগুলো যদি আমরা দেখি, তো দাবিগুলো কিন্তু খুবই যৌক্তিক। অর্থাৎ এই যে একটা বৃহৎ আনসার যে ফোর্স, তাদেরকে আপনি যে ধরনের বেতন কাঠামো বা তাদের যে চুক্তি ভিত্তিক যে নিয়োগের যে বিষয়টি, এটি কিন্তু অত্যন্ত মানবেতর। অর্থাৎ তারা যেমন, আমি উদাহরণস্বরূপ হিসেবে বলছি, তারা যেমন যেটা বলছে যে রেস্ট টাইম যে বিষয়টা, অর্থাৎ 3 বছর পর পর আপনাকে 6 মাসের জন্য একটা ছুটি পাওয়া যাবে, যে ছুটির সময় কিন্তু আপনি আবার বেতন পাবেন না। আবার হলো যখন আপনি চাকরিরত রয়েছেন তখন কিন্তু সরকার আপনাকে বেতন দিচ্ছে না, আপনাকে যে প্রতিষ্ঠান নিয়োগ দিচ্ছে সেই প্রতিষ্ঠান কিন্তু আপনাকে বেতন দিচ্ছে, এবং আপনার চাকরি থাকবে কি থাকবে না এটা কিন্তু চুক্তিভিত্তিক। তো এইরকম একটা অনিশ্চয়তার মধ্যে এই যে একটা বিশাল ফোর্স, এটা কিন্তু কখনোই অ্যাকসেপ্টেবল না। তো ফলে ওইখানে কিন্তু একটা যৌক্তিকতা রয়েছে তাদের আন্দোলনে। এবং এর পাশাপাশি যদি আপনি আরেকটা দেখেন, এই যে সচিবালয় ঘেরাও করা বা এই যে প্রধান উপদেষ্টা যেখানে থাকছেন, যে যমুনার যে রাষ্ট্রীয় যে এই অতিথিগার যেটা, সেটাকে যে ঘেরাও করা, এটা কিন্তু এরা যে প্রথম করলো ব্যাপারটা এরকম না। আপনি যদি সচিবালয়ের কাহিনী পার্টিকুলারলি দেখেন, কিছুদিন আগে এই যে এইচএসসি যারা 24 যে এই যে ব্যাচটা, তারাও কিন্তু সচিবালয় ঘেরাও করে তার ভিতরে ঢুকে তারা এই যে এসএসসি পরীক্ষা যে দিবে না, এই বিষয়টাকে কিন্তু তারা আদায় করে নিয়েছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই যে মব জাস্টিসের যে একটা প্যাটার্ন এটা ডেভেলপ করছে, তারই কিন্তু ধারাবাহিকতা হিসেবে আপনাকে এটা দেখতে হবে। এর ভিতরে যদি ষড়যন্ত্রের এলিমেন্ট থাকে, অবশ্যই এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, এবং সেটার জন্য একটা প্রকৃতপক্ষে সুষ্ঠুভাবে তদন্ত হতে হবে। কারণ কালকে আসলে কি হয়েছে এটারও কিন্তু এখনো পূর্ণাঙ্গ ন্যারেটিভ আসেনি। কারণ আপনি যদি দেখেন যে এই যে কেন একটা গ্রুপ প্রথমে কিন্তু তারা মেনে নিয়েছিল যখন হলো, কারণ আমি নিজেও টেলিভিশনে দেখেছি যে সেখানে স্বরাষ্ট্র
উপদেষ্টা আছে, প্লাস ছাত্রদের যিনি প্রতিনিধি নাহিদ ইসলাম সহ তারা এসে তারা বলছেন যে এই যে রেস্ট টাইমের যে বিষয়টি এটা কিন্তু প্রাথমিকভাবে তারা মেনে নিয়েছে একদম। এবং জাতীয়করণের যে বিষয়টি সেটার জন্য তারা একটা কমিটি করে দিয়েছে, যারা এক সপ্তাহ একটা সময় নিয়ে একটা রিপোর্ট দেবে, সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। একটা অংশ কিন্তু চলেও এবং গিয়েছে একটা অংশ কিন্তু চলেও গিয়েছে। তো তারপরও আবার একটা অংশ রয়ে গেল, কেন রয়ে গেল, কারা তাদেরকে রয়ে গেল এবং কেন সেটা সংঘর্ষের রূপ নিল, আমার মনে হয় যে সরকারের উচিত বা এখন যারা দায়িত্বে আছে এটাকে যা ষড়যন্ত্র বলে এটাকে সরিয়ে ফেলাটা ঠিক হবে না, বরং এই জিনিসটাকে কেন হলো, কিভাবে হলো, কারা এটার সাথে যুক্ত, যদি ষড়যন্ত্র করে থাকে কারা, তাদেরকে চিহ্নিত করা, তাদের বিচার করা, তাহলে হবে কি একটা সুষ্ঠু প্রক্রিয়া ডেভেলপ করবে। কারণ আমি যদি আজকেরও যদি সকালের উদাহরণটা দিই, দেখেন যে আজকে সকালে কিন্তু শাহবাগের এই জায়গায় যারা প্যাডেল রিক্সা চালায় তারা কিন্তু 7 দফা দাবি নিয়ে তারা আন্দোলন করছে। এবং আমি আসার আগেও দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে এরা হলো রিক্সা লীগ। এখন হলো প্রতিটি বিষয়কে যদি আপনি বলেন যে সব আওয়ামী লীগের করছে, যে কোনো দাবি করলে আপনি তাদেরকে লীগ ট্যাগিং করলেন, তো এই কালচারটা আসলে আমরা ঘুরে ফিরে আবার আওয়ামী লীগের কালচারের মধ্যে ফেরত যাচ্ছি। কারণ আওয়ামী লীগের সময়ও আপনি যখন কোনো ন্যায্য দাবি তোলেন তখন আপনাকে বলা হয় শিবির, আপনি যখন কোনো ন্যায্য দাবি বলা হয় তখন আপনাকে একটা ট্যাগিং করা হয়, আপনাকে বলা হয় রাজাকার। তো এটার থেকে আমার মনে হয় বের হয়ে আসা উচিত এবং এটার একটাই সমাধান, সেটা হলো যে আপনার সুষ্ঠুভাবে এই ঘটনাটা তদন্ত করতে হবে যেখানে কি হয়েছে। কিন্তু আবার এই আপনি যেটা বলছিলেন আর কি, যে ধরেন কিছুদিন আগে আমরা ছাত্রছাত্রীদেরকে দেখলাম ওরা পরীক্ষা দিতে চায় না, সচিবালয় ঘেরাও করছে, আবার এই আনসারদের ক্ষেত্রে আমরা একই রকমভাবে দেখলাম। নিরাপত্তার জায়গাটা তাহলে কি দাঁড়াচ্ছে, যে যে কেউ চাইলেই কি এখন সচিবালয়ে ঢুকে অথবা সচিবালয়ের বাইরে দাঁড়িয়ে ঘেরাও করে যে কোনো দাবি আদায় করতে পারে? নিরাপত্তার নিশ্চিতের যে বিষয়টা, সেই জায়গায় কি কোনো ফেলিয়ার আপনি দেখছেন? এখানে আমার মনে হয় যে এইটাই আর কি, মানে এই জায়গাটাই তদন্ত করতে হবে। যে কারণ আমরা যদি খেয়াল করি, কালকে আপনি দেখবেন যে শেষ পর্যন্ত কিন্তু ওখানে আর্মি ডিপ্লয় করার লাগছে, এটা 10টার দিকে যে তারা ডিপ্লয় করছে, এবং তখন কিন্তু তার আগে কিন্তু অলরেডি ছাত্র এবং আনসারদের মধ্যে মারামারি হয়ে গেছে, দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং শেষ পর্যন্ত আর্মি যে কিন্তু সে পরিস্থিতিটা শান্ত করেছে। তো এই যে সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং এটা অবশ্যই কেপিআই, তো সেই জায়গায় এই যে সারাদিন ধরে এরকম আছে এবং সন্ধ্যার পরেও তারা যাচ্ছে না, যদি এই যে তারা ওখানে সচিবালয়ে যারা দায়িত্ব রয়েছেন, এই যে উপদেষ্টা যারা রয়েছেন বা ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন, তারা যদি এটাকে থ্রেট মনে করেন, তো স্বাভাবিকভাবে আমরা এই মুহূর্তে পুলিশকে ডেপ্লয় করতে পারছি না, কারণ পুলিশের নিজের উপর কনফিডেন্সটা নেই। তো আর্মি অলরেডি মাঠে আছে, সো ওইটার সাহায্যে কিন্তু আপনি নিতে পারতেন। তো ফলে এই ধরনের প্রতিষ্ঠানে আমরা শুধু এটার কথা না, সচিবালয় না, আমরা দেখছি যে আরও যে বিভিন্ন গুরুত্বপূর্ণ, এটা একদম 5ই আগস্টের পর থেকেই এই ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ ফেলিয়ারগুলো দেখা যাচ্ছে এবং এটা নিয়ে কিন্তু অলরেডি প্রশ্ন উঠেছে। তো আমার মনে হয় যে এইবার যে তদন্তটি করা হবে তখন এই বিষয়টা অবশ্যই এখানে দেখা উচিত যে কেন সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এত একটা লম্বা সময় ধরে এরকম আর কি অনিরাপদ অবস্থায় ছিল। কারণ তার আগেও এই আন্দোলনকারীদের একটা অংশ তারা কিন্তু সচিবালয়ের ভিতরে ঢুকে পড়ছিল, আনসারদের একটা অংশ, আবার ছাত্রদের কথা আমরা যেটা বললাম তারাও কিন্তু সচিবালয়ের মধ্যে ঢুকে পড়েছিল। তো ফলে এটা কিন্তু সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করতে পারে এবং আমার ধারণা এখন সেটা কত মাত্রায় করেছে এই বিষয়গুলো আমাদেরকে বের করতে হবে। আনসার কিন্তু একটা বিশাল বাহিনী, তো আপনার সাথে আমার যখন আলাপ হচ্ছিল, এখানে প্রায় 60 লাখের বেশি সদস্য এটার সাথে জড়িত এবং এটার একটা বড় অংশ নারী। তাহলে এই বিশাল জনগোষ্ঠীর যে দাবি দেওয়া, এটার সমাধানটা অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে করতে পারে? আচ্ছা, প্রথম এখানে যে বিষয়টা সেটা হলো যে কালকে যখন যে আলোচনাটা হয়েছে এবং সেখানে কিন্তু আনসারের প্রতিনিধিরা ছিল এবং আমি যেটা তাদেরকে এই টেলিভিশনে যেটা দেখলাম যে তারা বের হয়ে যে বিষয়টা বলছে যে এই শুরুতেও আমি যে জিনিসটা বললাম যে রেস্ট টাইমের বিষয়টা সরকার মেনে নিয়েছে যে এটা বাতিল হয়ে যাচ্ছে। এখন মূল প্রশ্ন আছে জাতীয়করণের। এখন এই যে একটা বড় অংশ যারা চুক্তিভিত্তিকভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে, যাদেরকে আমরা বলছি অঙ্গীভূত করা হয়েছে, তো তাদের ক্ষেত্রে জাতীয়করণ করাটা আমি মনে করি যে এটা খুবই যৌক্তিক একটা সিদ্ধান্ত। তারপরও এখানে শুধুমাত্র এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না, এখানে অর্থ মন্ত্রণালয়ের বিষয় আছে এবং আরও সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় তারা এই যে 7 দিনের যে সময় নিয়েছে সেটাকে তারা বিবেচনা করে রিপোর্ট দিয়ে সেটাকে তারা কিভাবে করবে এটা একটা বিষয়। এবং একই সাথে আমি একটা জিনিস বলবো যে এর আগে এই যে আনসারের যে এই বিষয়টি, তার মানে আপনি কিন্তু আজকে যে গতকালকে যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘদিনের একটা প্রবলেম অলরেডি ক্রিয়েট করা ছিল, সেটারই কিন্তু একটা বিস্ফোরণের মতো হলো বা এটারই একটা রূপ আমরা দেখলাম যেটা একটা ভায়োলেন্ট রূপ নিল। তো এই প্রক্রিয়ার যাতে আর রিপিট না হয়, অর্থাৎ আমি মূল যে আমার বক্তব্যটা যে আনসার ভিডিপির যে বিরাট সংখ্যক সদস্য যারা বাংলাদেশের গ্রাসরুটস লেভেল পর্যন্ত হলো বিভিন্ন ধরনের নিরাপত্তার কাজে, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিরাপত্তার কাজে যুক্ত, তাদেরকে নিয়ে রাজনীতিটা করা যাবে না।
এবং এটার আমি উদাহরণ হিসেবে বলি, আপনি দেখেন যে 2014 এবং 18 সালের যে নির্বাচনে, সেখানে কিন্তু আওয়ামী লীগ সরকার এই আনসারদেরকে তারা কিন্তু এই ভোট কারচুপির কাজে ব্যবহার করেছে, কারণ এই আনসাররা বড় আকারে বিভিন্ন ভোট কেন্দ্রের নিরাপত্তার সাথে যুক্ত ছিল, এবং আমরা দেখেছি যে তারাও কিভাবে এই রিগিং প্রক্রিয়ার মধ্যে যুক্ত হয়েছিল। এর সাথে যেটা আমি যুক্ত করতে চাই, এই 2024-এর ইলেকশনের আগে 2023-এর অক্টোবরে পার্লামেন্টে কিন্তু একটা আনসার ব্যাটালিয়ন বিল নিয়ে আসা হয়, এবং সেখানে খুবই অ্যাট্রোসাস কতগুলা দাবি ছিল, এবং সেটার মধ্যে একটা ছিল যে আনসারকে প্রায় পুলিশের মতো একটা ক্ষমতা দেওয়া, তারা তদন্ত করতে পারবে, তারা তল্লাশি করতে পারবে, তারা কাউকে গ্রেফতার করেও এটা পুলিশের কাছে সোপর্দ করতে পারবে। তো পরে বিভিন্ন সমালোচনার মুখে সেটি আর করতে পারেনি, কিন্তু ওই যে আনসারকে ব্যবহার করা এবং ইলেকশনের আগ দিয়ে তাদেরকে ওইভাবে এম্পাওয়ার্ড করা, তো এই যে পুরো প্রক্রিয়াটা, তার সাথে আমি শুরুতে বললাম যে অঙ্গীভূত করার যে প্রক্রিয়াটা ছিল, সেখানে এই যে একটা কমপ্লেন এইটা আসছে যেখানে দলীয় লোকদের নেওয়া বা একটা পার্টিকুলার এলাকার লোক, তো এই যে পুরো বিষয়টা, এই জিনিসটাকে অবশ্যই দূর করতে হবে। কারণ আপনি এই যে 61 লাখ বলছেন, এটার সাথে এই যে গ্রাম ভিডিএফ যারা আর কি, এরাও তো এটার পার্ট, তো এটা কিন্তু একটা হিউজ কাঠামো, এবং এটা বলা হচ্ছে যে এটা পৃথিবীর অন্যতম বড় একটা অক্সিলারি ফোর্স। তো এত বড় একটা ফোর্স নিয়ে কিন্তু আপনি ছেলেখেলা করতে পারবেন না, আপনি এটা নিয়ে রাজনীতি করতে পারবেন না, আপনাকে রাষ্ট্রীয় নিরাপত্তার সাহায্যে এটাকে সঠিকভাবে ডিল করতে হবে। রাইট। আবার আমরা শুরুতেই যেটা নিয়ে আলাপ করছিলাম, আমরা এখন দেখছি বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে হাজির হচ্ছে। আপনি আজকের রিক্সা চালকদের কথা বললেন, আনসাররা আছে, শিক্ষার্থীরা আছে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এখন আন্দোলন করছে। অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই পুরো বিষয়টাকে কিভাবে ডিল করতে পারে, সমাধানটা কি হতে পারে? কারণ এই আন্দোলনগুলো কিন্তু আমাদের সমাজের মধ্যে এক ধরনের অস্থিরতাকে জিয়ে রাখার একটা অবস্থা তৈরি করেছে। আপনার কাছে কি মনে হয় যে এটার সমাধানটা কি হতে পারে? আচ্ছা, প্রথমে আমি কালকের যে সংঘর্ষের যে ঘটনাটা ঘটেছিল, সেটা কি এড়ানো যেত কিনা, এই প্রশ্নটা একটু আমি নিজেই উত্তর দিয়ে শুরু করতে বলতে চাই, কারণ এটার সাথে এটা যুক্ত আর কি। তো এখন কথা হলো, কালকে দেখেন যে যখন হলো ওই যে আনসাররা তারা ওখানে সন্ধ্যার পরেও রয়ে গিয়েছে, তারা ওখানে রাত্রে ঘুমাবে বা ওখানে অবস্থান করবে সারা, এরকম তারা একটা যখন সিদ্ধান্ত নিল, তখন আমরা দেখলাম যে একটা পর্যায়ে কিন্তু তখন এই যে সমন্বয়কারীরা যারা আছেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আহ্বান জানালেন যে এখানে আসার জন্য, এবং তখন দেখলাম যে দলে দলে বিভিন্ন জায়গা থেকে লাঠি সোটা নিয়ে ছাত্ররা কিন্তু তারা আসলো, এবং তারপর সেখানে একটা সংঘর্ষ শুরু হলো। তো এই যে বিষয়টা, এবং আমরা দেখলাম শেষ পর্যন্ত সমাধান হলো কিন্তু আর্মি আসার পরে, তার আগে হলো সংঘর্ষের দুই পক্ষেই বিভিন্ন জন আহত হলো। তা আমার একটা প্রশ্ন, যে এই যে ছাত্রদেরকে লাঠিসোঁটা সহ আসতে বারণ করে, বরং আর্মিকে কি আগে ডাকা যেত না কিনা, বা অন্য কোনো ফোর্স এখানে ডিপ্লয় করা যেত কিনা, বিশেষ করে আর্মির কথাই এটা একটা। এর সাথে আমি আরেকটা বিষয় যুক্ত করতে যাই, কালকে সচিবালয়ের ভিতর থেকে এই যে কেন্দ্রীয় সমন্বয়কদের একজন উমামা ফাতেমা, তিনি একটা লাইভ করেছেন, তার সাথে তারও আরেকজন সহযোগী ছিল। তো সেখানে তিনি একটা কথা বলছিলেন যে এই যে রাত্রেবেলাতেও যখন হলো তারা এই আনসার সদস্যদেরকে, তাদেরকে এই যে সমন্বয়করা এবং উপদেষ্টারা, তারা আলোচনার মাধ্যমে তাদেরকে সরে যাওয়ার জন্য এক ধরনের আলোচনা করছিল। ওই সময় দেখা গেল যে একটা অংশ যারা হয়তো ছাত্রের বেশে, তিনি যেটা বলছেন যে ছাত্রের বেশে, তারা এসে কিন্তু দুই পক্ষকে আক্রমণ করলো। তো ফলে আমি যেটা কথা হলো যে আপনি যখন এই যে একটা মবের মাধ্যমে, একটা ছাত্রদের মাধ্যমে এই প্রশ্নটা, এই ধরনের ইস্যুকে ডিল করতে যাবে, তখন কিন্তু ওই রিস্কটা রয়ে গেল। আমি জানি না যে ওখানে এটা কতখানি সত্যি যে আসলে এটা বাইরের ছাত্ররা এসেই তারা আক্রমণ করলো কিনা, বা তারা এর ভিতরে অথবা কারা এই ধরনের কোনো কনস্পিরেটরি ফোর্স ঢুকে গেছে কিনা, বা এজেন্ট প্রভোকেটর ঢুকে গেছে কিনা, যারা ওই পরিস্থিতিটাকে একটা অস্থিতিশীল করে দিয়ে যাচ্ছিল। তো সেটা তো অবশ্যই তদন্ত করে দেখতে হবে। কিন্তু ওই যে বিপদটা, এইভাবে ডিল করার বিপদটাই কিন্তু ওইটা, যে এটা যে কোনো সময় অন্যদিকে মোড় নিতে পারে, একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। তো ফলে এই বিষয়টা আমাদেরকে এখন বর্তমানে অন্তর্বর্তী সরকারের, কালকে ডক্টর ইউনূস সাহেব যেটা বলছে, সেটা হলো যে রাষ্ট্রকে প্রপারলি ফাংশন করতে দিতে হবে। অর্থাৎ আমাদের এই যে 5 তারিখে, এবং অর্থাৎ এটা কি 15 বছর ধরে রাষ্ট্রের যত ধরনের অব্যবস্থাপনা, তার ফলে 5 তারিখে যখন একটা গণঅভ্যুত্থানের মুখে সরকারের কাঠামো যেটা ছিল, এটা বড় আকারে আঘাতপ্রাপ্ত হলো, এবং আমরা দেখেছি যে থানায় থানায় পুলিশ নেই। তো এই পুরো কাঠামোটাকে, রাষ্ট্র কাঠামোটা কিন্তু আগে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে, এবং সেটাকে হলো যে আগের মতো করে মব জাস্টিস বা অর্থাৎ আইন লঙ্ঘন করে কোনো কিছু করা, সেটাকে কোনোভাবে অ্যালাউ করা যাবে না। কারণ এটা শুধু দেশের ভিতরে না, এটা কিন্তু বাইরেও আপনার একটা বাজে মেসেজ দিচ্ছে, যে তার মানে কি বাংলাদেশে এখন একটা অরাজক পরিস্থিতি তৈরি করছে। এখানে ছাত্র জনতা যে কোনো কিছু তারা করতে পারছে, অর্থাৎ এখানে আইনের শাসনটা এখন এস্টাবলিশ হয় নাই। তো ওইটা কিন্তু আসলে আমরা এই যে গণঅভ্যুত্থানটা, যেটা অনেক রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি, সেটাকে কিন্তু ছোট করে ফেলে। তো ওই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আপনার যে প্রশ্নটা ছিল, সেখানে আমি যেটা বলতে চাই, এই যে আন্দোলনটা ছিল, আন্দোলনটা যারা অংশগ্রহণ করেছে, একটা বড় অংশ তো হলো এটা কোটা আন্দোলন আকারে শুরু হয়েছে, কোটা বিরোধী, কোটা সংস্কার। কিন্তু এর সাথে যে বিপুল পরিমাণ মানুষ যে যুক্ত হয়েছে, সারা বাংলাদেশের মানুষ যে এটাকে সমর্থন দিয়েছে, তার বড় কারণটাই কিন্তু হলো যে মানুষ কিন্তু এই আন্দোলনের মধ্যে সেটাকে, তাদের দাবিগুলোকেও পূরণ হবে,
অর্থাৎ ওই আশা তাদের যে বঞ্চনা, 16 শেখ হাসিনা বছর সরকার গেলে পরে, স্বৈরাচারী সরকার গেলে তাদের এই বঞ্চনাও যে দূর হবে, সেই আশা থেকে কিন্তু ব্যাপক পরিমাণ মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে। এবং এটা পৃথিবীর যে কোনো গণঅভ্যুত্থানে যদি আপনি খেয়াল করেন, এটা ব্যাপারটা এরকম হয় যে শেষ পর্যন্ত বিভিন্ন দাবি দেওয়ার জন্য মানুষ যুক্ত হয়, যে তারা একটা বড় দাবির অধীনে হয়, তারপর সেই দাবিটা যখন আদায় হয়ে যায়, আমাদের এই ক্ষেত্রে যেমন শেখ হাসিনার পতনটা এটা হয়ে যায়, তখন কিন্তু মানুষ যে যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা যুক্ত হয়েছিল, তারা কিন্তু তাদের সেই দাবিগুলো তুলতে থাকে। এবং যেটা আমরা এই আন্দোলন যখন এই অভ্যুত্থানের শেষ হলো, প্রথম পর্যায়ে শেষ হলো, তারপর কিন্তু আমরা এখন দেখতেছি যে সবাই যার যা দাবি সেগুলো কিন্তু তারা তুলতেছে। এবং আজকে যদি আপনি যে রিক্সাওয়ালাদের যে দাবিগুলো দেখেন, এটা তো খুবই মানবিক দাবি। অর্থাৎ আমাদের যে মূল প্রেমিসটা ছিল এই আন্দোলনটা, যে একটা সাম্য, একটা মানবিক মর্যাদা, একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা, তখন কিন্তু এই মানুষগুলা, এই যে আপনার সমাজের নিচের যা অংশরা আছে, তাদের কিন্তু আপনাকে কথা শুনতেই হবে। এবং এই আন্দোলনের সাকসেসের একটা বড় জায়গাটা কিন্তু ছাত্ররা তো আছে, তাদের সাথে যদি এই যে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, তারা বড় আকারে অংশ না করতো, তাহলে কিন্তু এত সহজে এই সাফল্যটা আসতো না। তো ফলে আজকে যখন আপনার আন্দোলন সফল হয়েছে, তখন কিন্তু তারা তাদের দাবি নিয়ে আসবেই। এবং আপনি যদি রিক্সাওয়ালার কথাটা আমি বিশেষ করে বলতে চাই, আমরা এই যে যখন শহীদ মিনারের যদি আপনার গ্যাদারিংগুলোর কথা মনে থাকে, সেখানে কিন্তু 2 তারিখ এবং 3 তারিখে বিরাট গ্যাদারিং, 4 তারিখেও। তো সেখানে কিন্তু রিক্সাওয়ালারা কিন্তু ব্যাপক আকারে, আপনি দেখেছেন হয়তো, যে রিক্সাওয়ালারা, রিক্সা বড় অনেকগুলো রিক্সাওয়ালা একত্রিত হয়ে তারা কিন্তু ওখানে স্লোগান দিচ্ছে। আবার শুধু তাই না, আপনার সাথে যদি আমি একটু যোগ করি, যে ধরেন সংঘর্ষ চলাকালীন সময়ে যখন কোনো যানবাহন ছিল না, আহত সে ছাত্র হোক, জনতা হোক আর পুলিশ হোক, সে একটা বড় সার্ভিস কিন্তু এই রিক্সাওয়ালারা, এবং বিনা পয়সায় দিয়েছে, বিনা পয়সায় তারা হসপিটালে নিয়ে গেছে। তো ফলে এই রিক্সাওয়ালা যখন আপনার যে দাবি জানাবে, যে এই যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করছে, আপনি কি প্যাডেল রিক্সা আর ব্যাটারি রিক্সা, তো সেই দাবিটা কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। তাকে আপনি রিক্সা লিগ, তাকে আপনি ওই অমুকের ষড়যন্ত্রকারী, এটা বলে কিন্তু আপনি করতে পারবেন না। সমাধানটা এখন সমাধানের যে বিষয়টা আসে, আমাদেরকে মানে এই যে একটা গণঅভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতি, এটা কিন্তু বাংলাদেশেই নতুন না, এটা সারা পৃথিবীতে এক্সাম্পল আছে। এবং এই যে মানুষের যত ধরনের গ্রিভেন্স, অর্থাৎ এই যে গত 15-16 বছরে মানুষের, শুধু 15-16 বছর, এটা আসলে বাংলাদেশ রাষ্ট্র তৈরির পর থেকেই মানুষের যে গ্রিভেন্সগুলো আছে, সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করবে, এটার জন্য কিন্তু একটা ওয়েল এস্টাবলিশ, গ্লোবালি অ্যাকসেপ্টেড মেকানিজম আছে, যেটাকে বলা হয় যে গ্রিভেন্স রিড্রেস সিস্টেম। তো এই গ্রিভেন্স রিড্রেস সিস্টেমে সেটা হলো বোথ আপনি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল এবং অ্যাজ এ কমিউনিটি হিসেবে আপনি কিন্তু একটা প্রপার চ্যানেলের মাধ্যমে আপনি আপনার যেসব ক্ষোভ রয়েছে, আপনার যেসব বঞ্চনা রয়েছে, কিভাবে সমাধান করা যাবে সেই বিষয়গুলো আপনি জানাতে পারবেন। এবং যদি আমি বাংলাদেশের পরিস্থিতি দেখি, বাংলাদেশে কিন্তু 1986 সাল থেকেই এক ধরনের একটা এইরকম গ্রিভেন্স রিড্রেস সিস্টেম ডেভেলপ করেছিল, সেটা অফিসিয়ালি যে, এবং সেটা হলো আপনাকে ফিজিক্যালি যে আপনি একটা লিখিতভাবে এটা জমা দিবেন। পরবর্তীতে কিন্তু 2015 সালের দিকে সেটাকে আবার অনলাইনেও করা হয়েছে। কিন্তু প্রবলেমটা হলো, অর্থাৎ আমার সিস্টেমটা ওখানে আছে, গ্লোবালি অ্যাকসেপ্টেড সিস্টেম আছে, এটা ইউএনও আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, এটা সব জায়গায় আছে, মানে এটা একটা গ্লোবালি অ্যাকসেপ্টেড সিস্টেম, কিন্তু আমাদের এটা ফাংশনিং না। তো আমি যেটা বলবো যে শুধুমাত্র এই যে আজকে এই একটা দাবি দিয়ে কিন্তু শেষ না, আপনি রিক্সার দাবি, সেটা আরো হাজার হাজার মানুষের অসংখ্য দাবি আছে। তো এই দাবিগুলো আপনার শুনতে হবে। এই শোনার জন্য আপনাকে এই যে সিস্টেমটা অলরেডি আছে, সেটাকে কিভাবে ডেভেলপ করা যায়, সেটার কি কি ত্রুটি আছে, সেইভাবে একটা রোবাস্ট সিস্টেম ডেভেলপ করা, যাতে মানুষ তার সমস্ত দাবিগুলো জানাতে পারে। কারণ মানুষের আপনি যদি দাবি আপনি না শোনেন, তাহলে আপনি সংস্কার কি করবেন? আপনি তো আপনার কোনো নিজের এজেন্ডা চাপাই দিবেন না। সংস্কার মানে কিন্তু একদমই তা না। তো ফলে তাইলে কিন্তু আপনার পুরো প্রসেসটাই ব্যর্থ হবে, গণঅভ্যুত্থানের পুরো প্রসেসটা ব্যর্থ হবে। আপনার পুরো প্রসেসটা হলো যে আপনি জনগণের কাছ থেকে শুনবেন, জনগণ কি চায়, জনগণ কি সংস্কার চায়, জনগণের কি দাবি, সেটাকে আপনি কিভাবে কত দ্রুত অ্যাকোমোডেট করবেন, সেটাই হলো আপনার মূল বিষয়। এবং একই সাথে আমি একটা বলবো যে আমার যেটা মনে হয়, এই যে আমাদের যারা মানে ছাত্র নেতৃত্ব যারা আছেন এবং যারা উপদেষ্টা আছেন, বিশেষ করে ছাত্র নেতৃত্ব, আমি বলবো যে তাদের প্রতি এই যে মানুষের যে একটা বিরাট আস্থা, তাদেরকে কিন্তু এখন হলো জনগণের কাছে যাওয়া দরকার। অর্থাৎ তাদের তো একটা বেশ বড় সংখ্যক তাদের কমিটিতে লোকজন আছে, বা তারা এই যে বিভিন্ন জেলায় জেলায়, বিভাগে বিভাগে যারা আন্দোলন করছে, তাদেরকে নিয়ে একটা সিস্টেম ডেভেলপ করা তাদের উচিত, যেখানে এই ছাত্ররাই, ছাত্রছাত্রীরা, তারা তাদের এলাকায় মানুষের কি কি ক্ষোভ, সেগুলো তারা শুনবে। তাতে যে জিনিসটা হবে, মানুষের তাদের কাছে যে আশাটা, সেটার সাথে কিন্তু এই সংযোগটা তৈরি হবে। এখন যদি হয় যে আপনার কাছে জনগণের যে প্রত্যাশা, আপনি যদি সেটাকে নানাভাবে যদি সেটা আপনি তাদেরকে দূরে ঠেলে দেন, তাদেরকে যদি নানাভাবে ট্যাগিং করতে হয়, তাহলে কিন্তু আসলে আপনার জন্য দিন শেষে আপনি হলো বিপদ ডেকে আনছেন আর কি। তো সেই ব্যাপারটা আমাদেরকে করতে হবে। এবং সর্বশেষ আমি যেটা বলবো, আমাদের এখন পর্যন্ত যে জিনিসটা হয়েছে, সেটা হয়েছে কি, আপনি হলো রিয়াক্টিভ আচরণ করছেন। অর্থাৎ একজন দাবি নিয়ে আসছে, আপনি রিয়াকশনে বলছেন যে হ্যাঁ হয়ে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে কি, অনেক সময় হচ্ছে যে আপনার যদি যারা দাবি নিয়ে আসছে তাদের ফোর্সটা বেশি হয়, তখন কিন্তু দেখা যাচ্ছে যে তার দাবিটা আসলে কতক্ষণই যৌক্তিক, সেটাও আপনি বিবেচনা নিচ্ছেন না। আপনি কিন্তু ফোর্সের কাছে
মাথা নত করছে, আপনি মেনে নিচ্ছেন, আচ্ছা ঠিক আছে হ্যাঁ হয়ে যাবে। যেমন এইচএসসি পরীক্ষাটা নিয়ে কিন্তু একটা বড় আকারের সমালোচনা আছে যে কেন ছাত্রদের দাবির মুখে আপনাকে মেনে নিতেই হবে, এটা তো ওই ছাত্রদেরই দিন শেষে ক্ষতি হবে। তো ফলে হচ্ছে যে আপনাকে আসলে দিন শেষে সিস্টেমটা ডেভেলপ করতে হবে এবং সেটা রিঅ্যাক্টিভ না হয়ে আপনাকে প্রোঅ্যাক্টিভ, আপনাকে জনগণের কাছে যাইতে হবে যে আমি রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছি, আপনারা কি চান, তাহলে আমার মনে হয় যে এটা এক সুষ্ঠুভাবে সমাধান হবে। অশেষ ধন্যবাদ আপনাকে সাজেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনলেন গণ অভ্যুত্থানকে সফল করতে হলে আসলে কিভাবে ছাত্র জনতার মধ্যে একটা ব্রিজ তৈরি করা দরকার, একই সাথে যে মানুষের যে দাবি দেওয়া সেগুলোকে সরকার কিভাবে অ্যাড্রেস করতে পারে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ করব, আমাদের ফেসবুক ফলো করবেন, আমাদের সাথে থাকবেন।